ইউজিসি নেট বা ওয়েস্ট বেঙ্গল স্টেটের জিওগ্রাফির একটা অন্যতম পার্ট হচ্ছে ক্লাইমেটোলজি। এই ক্লাইমেটোলজি থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে, এর অনেক ভাগ আছে, অনেক কিছুই আছে। তার মধ্যে একটা ছোট্ট একটা পার্ট আজকে আমি পড়াবো, সেটা হচ্ছে কিনা কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার, মানে আমাদের যে বায়ুমণ্ডল আছে বায়ুমণ্ডলের গঠন প্রণালী সম্পর্কে আলোচনা। তো এখান থেকে কী ধরনের প্রশ্ন মোরলেস হয়ে থাকে এবং কীভাবে পড়তে হবে বিষয়টা, সেই নিয়েই আজকের আলোচনা হবে। তো আমি রাজনারায়ণ পোদ্দার, তো আজকের ক্লাসটা শুরু করছি। ক্লাইমেটোলজি বিষয়টা জানার আগে আমি ওয়েদার সম্পর্কে, ক্লাইমেট সম্পর্কে একটা ছোট্ট একটা ধারণা, যদিও সবাই জানো তবুও আমি একটা ছোট্ট একটা ধারণা দিয়ে দিচ্ছি কি ওয়েদার বলতে আমাদের যে ডেইলি লাইফ বা একটা শর্ট টাইমের যে কন্ডিশন, কিসের কন্ডিশন? টেম্পারেচার, উইন্ড ডাইরেকশন, স্পিড, এই যে সানশাইন আসছে যেটা, তার স্থায়িত্ব কতটা, এর ফলে যে একটা যে বৃষ্টিপাত যে হয়ে থাকে, এই যে ওভারঅল যে একটা বিষয়টা একটা শর্ট টাইমের পিরিয়ডের যে আমাদের কন্ডিশন, সেটাকে কি বলছে? ওয়েদার। এটা কম্পোজিশন অফ শর্ট টাইম। এটা সেভারাল ডেজও থাকতে পারে, হিসেবে হয়ে থাকতে পারে। আবার এই ওয়েদার বা এই কন্ডিশনই যখন এটা সেভারাল ইয়ার্স অবধি থাকতে পারে, মানে একই ধরনের কন্ডিশন ওয়েদার একটা লং টাইম ধরে চলছে। যে ধরো আমাদের যেমন বর্ষাকালে বর্ষা, বৃষ্টিকালে বৃষ্টি, বর্ষা বৃষ্টিতে এক সেম জিনিস, গরমকালে গরম, বসন্তকালে গরম ঠান্ডা মিডিয়াম, শীতকালে শীত, এটাকে একটা ওয়েদার কন্ডিশন হিসেবে চেঞ্জ হয়, এটা বাৎসরিক হিসাবে। এবার ওই ওয়েদার কন্ডিশনটা, টেম্পারেচার হোক, প্রিসিপিটেশন হোক, সানশাইন হোক, উইন্ড ডাইরেকশন হোক, এটসেট্রা, যদি একটা লং টাইম, আমরা এখানে ধরা যায় 30 বছর ধরা হয়েছে, এই 30 বছর ধরে যদি একটা লং টাইমের যদি একই ধরনের কন্ডিশন থেকে থাকে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে, তাহলে সেটাকে বলছি কি আমরা? ক্লাইমেট। এবার প্রশ্ন এসে যাচ্ছে এখানে, হোয়াই 30 ইয়ার্স? এখানে লেখা আছে, দেখো 30 ইয়ার্স লেখা আছে, তো হোয়াই 30 ইয়ার্স? মানে আমি ক্লাইমেটকে যখন বলছি যে 30 ইয়ার্স যখন এক ধরনের অ্যাভারেজ ওয়েদার কন্ডিশন থাকছে, অ্যাভারেজ ওয়েদার কন্ডিশন, ধরো যেখানে গ্রীষ্মকালে 40 ডিগ্রি সেলসিয়াস থাকে, শীতকালটা সেটা হয়ে যাচ্ছে হয়তো 35 বা 30 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাতের তোমার হচ্ছে একটা অ্যাভারেজ বৃষ্টিপাত হয় বছরে হয়তো ধরো 1000 মিলিমিটার বা সামথিং। তারপরে ধরো হচ্ছে শীতকালের টেম্পারেচার 15 ডিগ্রি সেলসিয়াস বা 5 ডিগ্রি সেলসিয়াস নেমে আসছে একটা পার্টিকুলার এরিয়াতে। এইটা যদি লং টার্মে এটা থেকে যায়, লং টার্মে, সেটা 30 ইয়ার্সে অব্দি ধরবে। 30 ইয়ার্সের কারণ পিছনে একটা লজিক আমার যতটা আমার ধারণার মধ্যে, যখন যে ব্যক্তি বা যে এই এক্সামাইনটা করবে, রিসার্চটা করেছে, সে যে কোনো একটা পার্টিকুলার এরিয়া 30 ইয়ার্সের একই ধরনের রেটের ওয়েদার কন্ডিশন আছে। তার মানে এইটা নয় যে 30 ইয়ার্সেই, 35ও হতে পারে, 25ও হতে পারে, তারপরে একটা অ্যাভারেজ একটা টাইম একটা ধরে নিয়েছে। এই অ্যাভারেজ টাইমটাই যখন তোমার মানে একটা ইয়ার্স হিসাবে, তখন যদি একই ধরনের ওয়েদার কন্ডিশন থাকে তাহলে সেটাকে কি বলবো? ক্লাইমেট। এবার এই ক্লাইমেট ওয়েদার সম্পর্কে যে মানে এই ওয়েদার ক্লাইমেট অ্যাকচুয়ালি মেট্রোলজিক্যাল আন্ডারে আসছে, আবহাওয়াবিদ। এই ক্লাইমেট ওয়েদার নিয়ে যে বিষয়টা আলোচনা করে তাকে বলছে ক্লাইমেটোলজি। অ্যাটমসফিয়ারে যে কন্ডিশন, সেই কন্ডিশনে যে এবার শর্ট টাইম হোক আর লং টাইমের হোক, যে ওয়েদার কন্ডিশন যে বিষয়টা নিয়ে আলোচনা করে তাকে বলে ক্লাইমেটোলজি। আর ক্লাইমেটোলজিটি এই ওয়ার্ডটা এসেছে তোমার হচ্ছে গ্রিক ওয়ার্ড থেকে এসেছে। তো ওভারঅল যদি আমি বলি যে হোয়াট ইজ দ্য ক্লাইমেট, কিনা কোনো একটা পার্টিকুলার এরিয়া বা জোনে, এই পার্টিকুলার এরিয়া মানে ছোটো জোন, বড়ো জোন হিসেবে হয়ে থাকে, পার্টিকুলার এরিয়া বা জোনে যখন একই ধরনের ওয়েদার কন্ডিশন মানে অ্যাভারেজ ওয়েদার কন্ডিশনের লং টাইমে বিলংস করে তাকে বলছে কিনা আমাদের ক্লাইমেট। তো এটা গেল কিন্তু ক্লাইমেটোলজি সম্পর্কে একটা সামান্য একটা ধারণা যেখান থেকে। আর ফাদার অফ ক্লাইমেটোলজি বলা হয় ওয়ালদিমার কোপেনকে বলা হয়, কারণ ইনি তোমার হচ্ছে ক্লাইমেটোলজির যে ক্লাসিফিকেশনটা উনি তার পিছনে রিজন দিয়েছে, কেন ক্লাইমেট চেঞ্জ বিষয়টা উনি দেখিয়েছেন, কেন ক্লাইমেটের কন্ডিশনগুলো চেঞ্জ হচ্ছে কিসের জন্য, এবং তার ক্লাসিফিকেশনটা খুব সুন্দরভাবে উনি দিয়েছেন। তো এর একটা এই জন্য ফাদার অফ ক্লাইমেটোলজি বলা ইজ অফেন কনসিডার্ড অ্যাজ দ্য ওয়ালদিমার কোপেনকে বলা হয়। তো এটা একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপর যেটা আসছে কম্পোজিশনের অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল। তা বায়ুমণ্ডলে আমাদের পৃথিবীর চারদিকে যে যেটা দেখা যায় না,
বাট অনুভব করা যায় যে গ্যাসীয় মণ্ডল আছে, সেই গ্যাসীয় মণ্ডলটাকে বলছে কিনা অ্যাটমসফিয়ার বলছে। এই আর্থের যে চারিদিকে যে তোমার এই যে গ্যাসীয় মণ্ডলের যে আবরণ আছে, আবরণ দেখতে পাচ্ছি না মানে তো এটা নয় যে গ্যাস নেই, তো গ্যাস আছে যেটা, সেটাকেই বলছে কিনা আমাদের অ্যাটমসফিয়ার। এই অ্যাটমসফিয়ারটার বিভিন্ন গঠন আছে, বিভিন্ন গ্যাস নিয়ে গঠিত হয়েছে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড এটসেট্রা গ্যাস। তো এর প্রশ্ন এবারে তোমার এখানে একটা আসবে, এর মধ্যে কিছু আছে সক্রিয় গ্যাস, কিছু আছে নিষ্ক্রিয় গ্যাস। বিশেষ করে প্রশ্ন যেটা আছে ট্রেস গ্যাস, মানে যেটা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আনতে আসে, তোমাকে এই প্রশ্নটা দেওয়ার চান্সটা সব থেকে বেশি থাকে। ট্রেস গ্যাস, যে ট্রেস গ্যাসের মধ্যে তোমাকে অপশন দিয়ে 4টা অপশন দেবে, এর মধ্যে একটা আলাদা একটা থাকবে যে হুইচ ওয়ান ইজ দ্য নট পার্ট অফ ট্রেস গ্যাস, তো তোমাকে এটা ধরতে হবে। নিয়ন, হিলিয়াম, মিথিয়ান, হাইড্রোজেন এগুলো কি হচ্ছে ট্রেস গ্যাস। এর যে মাপগুলো আছে মানে প্রতিটা গ্যাসের, সেগুলো একটু তোমাদের একটু মনে রাখতে হবে। নাইট্রোজেন 78%, অক্সিজেন 21%, আর্গন 9.93%, কার্বন ডাইঅক্সাইড 0.04%, বাদ বাকি গেছে 1%-এর নিচে। তো ট্রেস গ্যাসের একটা প্রশ্ন তুমি মাইন্ডে থাকবে, ট্রেস গ্যাসের আয়তনটা মানে ওর ভলিউমটা কত থাকে, 1%-এর নিচে। কি বললাম, 1%-এর নিচে থাকে। তো এইটা একটা প্রশ্ন হয় যে 1% ট্রেস গ্যাসের ভলিউমটা কত থাকে, 1%-এর নিচে, এবং কী কী ট্রেস গ্যাসের আন্ডারে আসছে। আর একটা মেন গ্যাস হচ্ছে ওয়াটার ভেপার। এই ওয়াটার ভেপারটা আপ টু 4% পর্যন্ত হয়ে থাকে, কারণ এই ওয়াটার ভেপারের জন্য আমাদের এত হিউমিডিটি, বৃষ্টিপাত সব কিছু এই ওয়াটার ভেপারের উপর ডিপেন্ডেন্ট করে। এবং তার সাথে ডাস্ট পার্টিকেলস, তার সঙ্গে ডাস্ট পার্টিকেলস, যে ওয়াটার ভেপার, ডাস্ট পার্টিকেলস, পোলেন, সল্ট, সুট, এগুলো কি, এগুলো আমাদের বৃষ্টিপাত হতে গিয়ে সাহায্য করে। তো আলাদা অনেক কারণ এগুলো আছে। আর ওজন থিওরিও একটা আছে, ওজন লেয়ার যেটা একটা আছে স্ট্র্যাটোস্ফিয়ারে। এবার কেন অ্যাটমসফিয়ারের ইম্পর্ট্যান্ট, এবার অ্যাটমসফিয়ার যদি না থাকতো, বায়ুমণ্ডলের যদি না থাকতো, যে গ্যাসগুলো যেগুলো আছে, নাইট্রোজেন হোক, অক্সিজেন হোক, আয়রন, হ্যাঁ একটা জিনিস, আর নাইট্রোজেন আমাদের সরাসরি কাজে লাগে না, আমাদের মানে সরাসরি আমরা মানুষের কাজে লাগে না, ইনডাইরেক্টলি আসে, বাট সরাসরি নাইট্রোজেন কাজ। এই জন্য অনেক সময় আমাদের এই নাইট্রোজেনকে নিষ্ক্রিয় গ্যাসের আন্ডারে আমরা চলে আসে, মানে যেটা আমাদের কাজে লাগে না বলে। বাট এটা বায়ুমণ্ডলের কন্ট্রোল করতে, বায়ুমণ্ডল ঠিকঠাক রাখতে এটা নাইট্রোজেনটা খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে থাকে। আমি গ্যাসের সম্পর্কে কী কী গ্যাসের কী কী ইম্পর্টেন্স আছে সেগুলো তোমরা কম বেশি সবাই জানো, আমি যাচ্ছি না। আমার জাস্ট একটা ধরন আছে, এই গ্যাসের ইম্পর্টেন্সটা কোথায় আছে। যদি গ্যাস না থাকতো তাহলে আমাদের যে জীব জগৎ প্রথমত এটা গঠন হতো না, এটা একটা মেন। এবার দেখো, এবার গ্যাসের মধ্যে যে ইউভি রে, আমাদের যে সূর্যের কাছে ইউভি রে আছে, আল্ট্রাভায়োলেট রে আসছে যেটা, সেটা যদি গ্যাস না থাকতো, গ্যাসের লেয়ার যদি না থাকতো, ওজন লেয়ার, তাহলে ওইটা সরাসরি আমাদের পৃথিবীতে আসতে পড়তো এবং সেটা আমাদের মানুষের বা জীব জগতের সঙ্গে পক্ষে সেটা ক্ষতিকারক ছিল। এটা একটা বিষয়। এবার CO2-র একটা ভূমিকা আছে, CO2 অ্যাবজর্ব করে গ্যাস উষ্ণতাকে, সেদিন উষ্ণতাও রেখে দেয়। মানে সব কিছুরই, সব গ্যাসেরই কিছু না কিছু তার কাজ আছে। তো তোমাদের কাজ হবে কি, প্রতিটা গ্যাসের কী কী কাজ আছে, মানে কী কী কাজের ওর কী ইম্পর্টেন্স ইন দ্য অ্যাটমসফিয়ার, সেটা তোমাদের জানতে হবে। জাস্ট ইম্পর্টেন্সগুলো ইম্পর্টেন্স কিছু। এখানে আমাদের ইউজিসিটা এইভাবে কোশ্চেনে দেবে না যে নাইট্রোজেন কত পার্সেন্ট আছে, অক্সিজেন কত পার্সেন্ট আছে, খুব রেয়ার কোশ্চেন, এগুলো দেবেই না, কারণ এগুলো জিওগ্রাফিতে দেয় না। দেবে কি, কোন গ্যাসের কি কি ইম্পর্টেন্স আছে, এটা ইম্পর্টেন্ট। তো যতগুলো গ্যাস আছে তার ইম্পর্টেন্সগুলো তোমরা একটু পড়ো। আমি জাস্ট তোমাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কোন দিক থেকে কীভাবে পড়বে, কারণ পড়াটা ইম্পর্টেন্স। কারণ শুধু শুধু মুখস্থবিদ্যাগুলো তো হবে না, পড়তে হবে, জানতে হবে। এরপরে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে সেটা হচ্ছে স্ট্রাকচার অফ, মানে বায়ুমণ্ডলের যে স্ট্রাটাগুলো আছে, কীভাবে তার স্ট্রাকচারগুলো গঠন হয়েছে। এখান থেকে প্রশ্ন ইঞ্জিনিয়ারিং এসেই থাকে, কখনো ডাইরেক্ট কোশ্চেন দেয়, কখনো হচ্ছে একটু কনসেপচুয়াল কোশ্চেনও দিয়ে দেয়। তো এবার এইখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের মোটামুটি আসবার চান্স মানে বলে থাকে, প্রথমে আমি বলে দিচ্ছি, স্ট্যাটাগুলো বলে দিচ্ছি। এই যে ইউনিটটা আছে, মানে এই যে স্ট্যাটাস, এখানে পৃথিবীর যে বায়ুমণ্ডলকে কয়েকটা ভাগে ভাগ করেছে। বা কেন ভাগে ভাগ করেছে, কারণ প্রতিটার, যত আমি পৃথিবী পৃষ্ঠ থেকে যত আমি উপর দিকে যাব, প্রতিটা লেয়ার, যত মানে লেয়ার ভাগ করার জন্য লজিকটা হচ্ছে যে
তার যে গঠন প্রণালী বা তার যে অ্যাক্টিভিটি, প্রতিটা জায়গায় যেতে যেতে দূরত্ব বাড়তে বাড়তে অ্যাক্টিভিটি যে চেঞ্জ হচ্ছে, এর জন্য লেয়ারে ভাগ করেছে। কি বললাম কথাটা? পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপর দিকে যাবে আকাশের দিকে, তত তুমি তার গঠনটা চেঞ্জ বুঝতে পারবে, তার অ্যাক্টিভিটি চেঞ্জ বুঝতে পারবে। এর জন্যই লেয়ারে ভাগ করেছে। তো এইটা একটা লজিক যে না, যেহেতু তার গঠন প্রণালী ডিফারেন্ট থাকে, প্রতিটা যত উচ্চতা বাড়বে, এই উচ্চতা বাড়ে বায়ুমণ্ডলের যেহেতু গঠন প্রণালী, তার এক কম্পোজিশন, এই যে পরিবর্তন, এই পরিবর্তনের জন্যই কি হচ্ছে নাকি লেয়ারে ডিফারেন্স আসছে। যখন ডিফারেন্স আসছে অ্যাটমসফিয়ারের মধ্যে, মানে বায়ুমণ্ডলে যখন ডিফারেন্স, তখন সেটা লেয়ার হিসেবে ডিফারেন্স করেছে। তো এই যে ডিফারেন্সগুলো মোটামুটি ভাগ করা যাচ্ছে টোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এই স্ফিয়ারগুলো আছে। এই যতগুলো স্ফিয়ার বললাম, টোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এখানে ম্যাগনেটোস্ফিয়ার লেখা নেই। এবার এই যে লেয়ার যে নিচ থেকে, মানে এই যে থেকে যে নিচ থেকে যে উপর পর্যন্ত যে ভাগ করা হলো, ভাগ করেছেন, প্রথমত একটা প্রশ্ন থাকে পরপর পরপর কোন স্তরগুলো আছে, এটা একটা প্রশ্ন হয়ে থাকে সিকোয়েন্স অনুযায়ী। এবার পরীক্ষার সময় কী দেয়, একটু ঘুরিয়ে দেয়, ডিসেন্ডিং না অ্যাসেন্ডিং। তো এইটা একটা মাইন্ডে রাখবে, ডিসেন্ডিংও হয় প্রশ্ন দেয়, অ্যাসেন্ডিংও হিসেবে প্রশ্ন দেয়। এরপরে যে ভাগটা আসছে, প্রতিটা ভাগের এই যে এতগুলো ভাগ বললাম, টোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এইটাকে আবার এই যে যতগুলো লেয়ার আছে, এই লেয়ারগুলোকে মূল দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে সমমণ্ডল, হোমোস্ফিয়ার, আর একটা হচ্ছে তোমার হচ্ছে হেট্রোস্ফিয়ার, মানে অসমমণ্ডল। এই সমমণ্ডলের যে দূরত্বটা, মানে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে 90 কিলোমিটার, বা কোনো বই 80 কিলোমিটার, 85 কিলোমিটার পেয়ে থাকবে। 90 কিলোমিটার কোনো বই 85, তো মোরলেস 90 কিলোমিটার ধরে রাখো। এটা গেলে হচ্ছে কি না আমাদের সমমণ্ডল। এরপর 90 কিলোমিটারের উপরে যতদূর বায়ুমণ্ডলের বিস্তার আছে, প্রায় 10,000 কিলোমিটার ধরে, যেহেতু 10,000 কিলোমিটার পর্যন্ত একটা বায়ুমণ্ডল স্তরের অস্তিত্ব পাওয়া গেছে। তো এইটাকে বলছে কি না হেট্রোস্ফিয়ার, অসমমণ্ডল যেটাকে বলছে। এই অসমমণ্ডলকেই আবার 4টে লেয়ারও, মানে 4টে অক্সিজেন, মানে 4টে গ্যাসের প্রাধান্য হিসেবে ভাগ করেছে। যেমন প্রথমে হয়তো আমরা হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর, যেটা 200 কিলোমিটার মধ্যে, 90 থেকে 200 কিলোমিটার মধ্যে আছে। এটা হচ্ছে হেট্রোস্ফিয়ারের মধ্যে বলছি ভাগটা। 90 থেকে 200 কিলোমিটারের মধ্যে আছে আণবিক নাইট্রোজেন স্তর। তারপরে আছে পারমাণবিক অক্সিজেন স্তর, ওটা প্রায় 200 থেকে কোনো বই 1100 পাবে, কোনো বই 1500 পাবে। তো ডিস্টেন্স ডাজ নট ম্যাটার, ওই মোরালেস ওই 1100 থেকে 1500 মধ্যে এটা পাবে। এরপরে যে স্তরটা আছে সেটা হচ্ছে কিনা হিলিয়াম স্তর। এটা প্রায় 3500 কিলোমিটার মতন আছে হিলিয়াম স্তর। লাস্ট স্তরটা কি হচ্ছে হাইড্রোজেনের স্তর। প্রশ্ন এইভাবে দেয় যে বিশ্বমণ্ডলের পরপর ভাগগুলো বলো। তাহলে প্রথমে কি বললাম, আণবিক নাইট্রোজেন স্তর, সেকেন্ড ওয়ান ইজ দ্য পারমাণবিক অক্সিজেন স্তর, থার্ড ওয়ান ইজ দ্য হিলিয়াম স্তর, লাস্ট ওয়ান ইজ দ্য হাইড্রোজেন স্তর। এটা গেল হচ্ছে তোমার হচ্ছে অনেক সময় এইভাবে ভাগটা দিয়ে দেয়। এরপরে আমি আসছি এই যে লেয়ারগুলো যে আছে, অ্যাকচুয়ালি প্রতিটা লেয়ারের সম্পর্কে বলতে অনেকটা ভাস্ট ক্লাস হয়ে যাবে। তো আমি জাস্ট কম করে একটু বলবো যে এখানকার ইম্পর্টেন্সগুলো একটু জাস্ট বলবো। হ্যাঁ, তো টোপোস্ফিয়ার, প্রথমে টোপোস্ফিয়ার যেটা আছে সেটা হচ্ছে সবথেকে আমাদের পৃথিবীর সংলগ্ন যে মণ্ডল স্তরটাকে, পৃথিবীর একেবারে পৃষ্ঠের যে মণ্ডল স্তরটা সেটাকে বলছে কি বায়ুমণ্ডলের যে স্তর, সেটাকে বলছে কি টোপোস্ফিয়ার। এটা অ্যাভারেজ যদি হাইট বলি 12 কিলোমিটার ধরায় অ্যাভারেজ হাইটটা, কিন্তু মেরু অঞ্চলে সেটা হয়ে যায় 18 কিলোমিটার, আর মানে হচ্ছে আমাদের নিরক্ষীয় অঞ্চলে হয়ে যায় সেটা হচ্ছে 18 কিলোমিটার, আর হচ্ছে মেরু অঞ্চলে হয়ে যায় সেটা হচ্ছে 8 কিলোমিটার। এবার কোনো বইয়ে নিরক্ষীয় অঞ্চলে পাবে 16 কিলোমিটার পাবে। তো 18 আর 8-এর যদি গড় করা যায় তো 13 কিলোমিটার ধরে, সেটা 12 কিলোমিটারের অ্যাভারেজ। তাহলে এই স্তরের যে উচ্চতা, মানে অ্যাভারেজ স্তরের উচ্চতা হচ্ছে 12 কিলোমিটার ধরা। এর জন্য তো প্রশ্ন অনেক সময় নিরক্ষীয় অঞ্চলের হাইট কত বলে জিজ্ঞেস করে, 18 কিলোমিটার, কোনো বই 16 কিলোমিটার পাবে, আর মেরু অঞ্চলে সেটা হয়ে যায় 8 কিলোমিটার। যেহেতু মেরু অঞ্চলের তোমার হচ্ছে বায়ুর ঘনত্বটা কমে আসে বলে, ওর জন্য ওখানে তোমার হচ্ছে উচ্চতাটা কমে যায়। এটা গেল কি টোপোস্ফিয়ার। এই টোপোস্ফিয়ারে বৃষ্টি, ঝড়, ঝঞ্ঝা, বিভিন্ন অ্যাটমসফিয়ারিক যত ঘটনা
বিদ্যুৎ সব এইখানটাই হয়ে থাকে, এই জন্যকে ক্ষুব্ধমণ্ডল বলে থাকে, এই জন্যটাকে ক্ষুব্ধমণ্ডল বলে থাকে। এই স্তর থেকে যত তুমি উপরে উঠবে, পৃথিবীতে যত উপরে উঠবে মানে 1000 কিলোমিটার উঠবে, তত উষ্ণতা কমে, উষ্ণতা কমে 6.4 ডিগ্রি সেলসিয়াস 1000 কিলোমিটার অনুযায়ী কমে। সেটা লাস্টে গিয়ে যে উচ্চতা যেন শেষ হচ্ছে সেখানে গিয়ে -80 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতা কমে যায়। যেখানে থেমে যাচ্ছে স্তরের ইয়েটা সেখানে হচ্ছে ট্রোপোপোজ, যেখানে একটা শান্তভাবে সেটাকে ট্রোপোপোজ। তাহলে ট্রোপোস্ফিয়ার কথা শেষ হচ্ছে ট্রোপোপোজে গিয়ে, যেখানে তোমার টেম্পারেচারটা স্টপ করে গেছে, ট্রোপোপোজ। বাট ওইখান থেকে নতুন একটা স্তর শুরু হচ্ছে, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তো ট্রোপোস্ফিয়ারে আমি কী বললাম, এটা হচ্ছে ক্ষুব্ধমণ্ডল বলছে, প্রতি 1000 কিলোমিটার উচ্চতা বৃদ্ধি করলে 6.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমে, -90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায়, এবং এর গড় উচ্চতা 12 কিলোমিটার। এটা হচ্ছে এখানকার মেন ট্রোপোস্ফিয়ারের মেন অ্যাক্টিভিটি। আদার্স আরও অনেক কিছু আছে, তো পরে তোমরা একটু পড়ে নিও। এরপরে যে স্তর সেটা স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে, কারণ এখানে ঝড় ঝঞ্ঝা কিছু হয়ে থাকে না, এখানে শান্ত ভাব বিরাজ করে, এবং এখানে যত উচ্চতা বৃদ্ধি হয় তত টেম্পারেচার বাড়তে থাকে। তাহলে এইখান থেকে এবার দেখো, এবার যেটা আমার শেখানোর জায়গাটা আছে, যতগুলো লেয়ার আছে বা স্ট্রাটা আছে বায়ুমণ্ডলের, কোন লেয়ারে উষ্ণতা কমে, কোন লেয়ারে উষ্ণতা বাড়ে মনে রাখতে হবে, এটা একটু মাইন্ডে রাখবে। এই যে স্ট্র্যাটোস্ফিয়ারে এবার দেখো, প্রথমে তো কী বললাম, কমলো ট্রোপোস্ফিয়ার পর্যন্ত, তারপরে বলছি বাড়ছে। প্রশ্ন এসে যাচ্ছে অটোমেটিক, কেন বাড়ছে, মানে টেম্পারেচারটা কেন ইনক্রিজ করলো, কমে গেল যখন একটা ট্রোপোস্ফিয়ারে, আবার বাড়ছে কী করে? কারণ এখানে ওজোন লেয়ার আছে, মানে ওজোন স্তর যেটা কাছে, মানে ওজোন O3 প্রায়, আর এই লেয়ারের উচ্চতা মনে হচ্ছে প্রায় 50 কিলোমিটার, 18 থেকে 50 কিলোমিটার মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ারের ইয়েটা, ওয়াইডটা। আর ওজোন লেয়ার ইঞ্জিনিয়ারি ধরা হয় 30 কিলোমিটারের মধ্যে ধরা হয় ইঞ্জিনিয়ারিলি। তো এই যে ওজোন লেয়ারটা আছে, এই ওজোন লেয়ারটা আমাদের ইউভি যে রে আছে সূর্যের, সেটাকে ও অ্যাবজর্ব করে, এবং সেটাকে আমাদের পৃথিবীতে আসতে দেয় না। কিন্তু তোমার হচ্ছে এখন আমাদের ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে, এই ওজোন মানে ওজোন হোল একটা সৃষ্টি হয়েছে কিনা, যে ওটার লেয়ারটা পাতলা হয়ে গেছে, সেটাকে ওজোন গহ্বর বলছে, মেরু অঞ্চলে এটা বেশি দেখা গেছে বলে। তো এই ওজোন গহ্বরটাকে বলছে ওজোন হোল, সেটা আরও অনেক আলাদা ডেসক্রিপশনে চলে যাবে, তো আমি এখন যাচ্ছি না ওটা। জাস্ট ওজোন লেয়ারের ভূমিকা হচ্ছে কি, আলট্রাভায়োলেট যে রেটা আছে সেটা পৃথিবী ঢুকতে দেয় না। আর এই ওজোন লেয়ার থাকার কারণেই তোমার হচ্ছে এখানে টেম্পারেচারটা হাই বাড়ে, আর এখানে শান্ত ভাব বিরাজ করে, এখানে না ঝড় ঝঞ্ঝা। এর জন্য এখানে তোমার হচ্ছে বিভিন্ন বিমান বা জেট বিমান বা বিমান এই স্তরেই মানে চলাচল করে থাকে স্ট্র্যাটোস্ফিয়ারে। তো এখানে একটা প্রশ্ন আছে, কোন স্তরে, এবার ডাইরেক্ট জিওগ্রাফি দেবে না যে কোন স্তরে জেট বিমান বা বিমান চলে থাকে, এখানে বলবে কি বিমান বা জেট বিমান স্ট্র্যাটোস্ফিয়ারে চলার পেছনে রিজন কি, কারণ এখানে শান্তমণ্ডল বিরাজ করে, এখানে না ঝড় ঝঞ্ঝা কিছু, এটা একটা রিজন একটা আছে। এরপরে যে লেয়ার, এটা এবার স্ট্র্যাটোস্ফিয়ার যেতে একটা এর উষ্ণতা বাড়ছে, তারপরে একটা পোজ করে, সেটাকে বলছে স্ট্র্যাটোপোজ, তারপরে স্ট্র্যাটোপোজ। এই স্ট্র্যাটোপোজের পরে তোমার হচ্ছে বাড়ছে, তারপর শুরু হচ্ছে কি মেসোস্ফিয়ার, যেটা মধ্যম বায়ুমণ্ডল, মানে মধ্যম বায়ুমণ্ডল। এটা গড় যে ডিপটা 50 থেকে 80, কোনো বই 85 পাবে, কোনো বই 90 পাবে, তো 85-90 কোনো অসুবিধা নেই, তো 90 বলতে পারো। এই মেসোস্ফিয়ার পর্যন্ত হচ্ছে সমমণ্ডল, মেসোস্ফিয়ার পর্যন্ত হচ্ছে সমমণ্ডল। এই যে মেসোস্ফিয়ারে এইখানে আবার উষ্ণতা কমছে, তার ট্রোপোস্ফিয়ারে উষ্ণতা কমলো, স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা বাড়লো, আবার মেসোস্ফিয়ারে গিয়ে উষ্ণতা কমলো। কেন কমলো? স্বাভাবিক প্রশ্ন একটা থাকবে, কেন কমছে? আর এই মেসোস্ফিয়ারে সব যত উল্কাপিণ্ড এসে পড়ে এখানে শেষে ছাই হয়ে যায়, কারণ এর তোমার হচ্ছে টেম্পারেচার -90 ডিগ্রির কাছাকাছি চলে যায়, এই জন্য যত উল্কাপিণ্ড যেখানে আছে ছাই হয়ে যায়। এবার যেটা শক্তি সেটা তো অটোমেটিক এসে পড়বে, সেটা আলাদা বিষয়, বাট মোরালেস দা মেসোস্ফিয়ারে এসেই উল্কাপিণ্ড ছাই হয়ে যায়। এটা একটা প্রশ্ন যে উল্কাপিণ্ড কোন স্তরে ছাই হয়ে যায়। এরপরে প্রশ্ন যে কেন মেসোস্ফিয়ারে এসে
ছাই হয়, কারণ এখানে লজিক্যালি কি, এখানে ঠান্ডা অবস্থান বিরাজ করে থাকে, কোল্ড অবস্থানটা। তাহলে কেন? কারণ এখানে যে তোমার হচ্ছে যে টেম্পারেচার যে অ্যাবজর্ব করবে, এখানে O3 নেই, বা কোনো আণবিক বা আয়ন কোনো আয়ন এখানে পারমাণবিক আয়ন হোক, নাইট্রোজেন আয়ন হোক, সে কোনো কিছুই নেই এখানটায়। এর জন্য এই স্তরের যে টেম্পারেচারকে যে অ্যাবজর্ব করে, প্লাস এখানে থিন, একদম লেয়ারটা থিন হয়ে থাকে, মানে বাতাস গ্যাসের যে লেয়ারটা একদম থিন হয়ে থাকে, পাতলা হয়ে থাকে। তো ওকে যে এই হিটটা যে অ্যাবজর্ব করবে, সে অ্যাবজর্ব করার ক্ষমতা এখানে নেই। এর জন্য এখানে ঠান্ডা অবস্থা, ঠান্ডাটা বিরাজ করে। তা প্রশ্ন এখানে তোমাকে পরীক্ষা এই লজিকগুলো কিন্তু দিয়ে প্রশ্ন হবে, কেন, হোয়াই মেসোস্ফিয়ারে কেন ইয়ে হচ্ছে। তো এটাকে এবার মেসোস্ফিয়ার যেন এক্সপ্লোর করছে, সেটা মেসোপোজ বলছে। এরপরে শুরু হচ্ছে কিনা আমাদের আউটার লেয়ার, যেটা তোমার হচ্ছে বিশ্বমণ্ডল শুরু হচ্ছে, মানে হ্যাট্রোস্ফিয়ারটা, সেটাকে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারও বলে থাকে, কারণ এখানে আয়ন বিকিরণ হয়ে থাকে বলে, আয়ন থাকে বলে তোমার এখানে বলা হচ্ছে কি তোমার থার্মোস্ফিয়ার। আর এই থার্মোস্ফিয়ার থেকেই তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারলি বেতার তরঙ্গগুলো আমাদের ফিরে আসে, কারণ আয়ন থাকে, এবং আয়ন থাকলে এখানে টেম্পারেচার আবার ইনক্রিজ করছে। তাহলে মেসোস্ফিয়ারে কমলো, আবার থার্মোস্ফিয়ারে ইনক্রিজ করছে টেম্পারেচার, কারণ এখানে আয়ন থাকে। এই আয়ন থাকার কারণে একটা তোমার কি অ্যাবজর্ব করে, এই অ্যাবজর্ব করার জন্য তোমাদের হচ্ছে কিনা টেম্পারেচার অটোমেটিক, আর এখানে মেরুজ্যোতিগুলো দেখা যায়, মেরুজ্যোতি। তো থার্মোস্ফিয়ারে কি আবার টেম্পারেচার বাড়ছে, এবং এখানে বেতার তরঙ্গ রিফ্লেক্ট হয়ে আবার চলে আসে থার্মোস্ফিয়ারে। আর এখানে আয়নোস্ফিয়ারে বলে, আয়ন থাকে বলে এখানে আয়নোস্ফিয়ারে বলছে। এবার এই থার্মোস্ফিয়ারে কি আবার কয়েকটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে তোমার হচ্ছে ডি স্তর, ই স্তর, একটা এফ স্তর, জি স্তরও আছে। তা প্রথমে ডি স্তর, তারপর হচ্ছে তোমার হচ্ছে ই স্তর, তারপর হচ্ছে তোমার এফ স্তর, তারপর হচ্ছে ডি স্তর। তা ডি স্তরের প্রায় 90 থেকে 200 কিলোমিটারের মধ্যে যত সম্ভব, এক্স্যাক্ট আমার ফিগারটা মনে আসছে না আমার, মানে ডিস্টেন্সটা তোমরা দেখে নিও একটু। ই স্তরকে এখানে যেটা ক্যানেভি স্তরও বলে থাকে ই স্তরকে। তো প্রশ্ন এখানে দেয় ক্যানেভি স্তর ডিনোটেড বাই হুইচ টার্ম? ই স্তর কোথায় দেখা যায়? থার্মোস্ফিয়ারে। ক্যানেভি স্তর বলছে কি ই কে, আর এফ কে বলে কে বলে তোমার হচ্ছে অ্যাপেলটন, হ্যাঁ অ্যাপেলটন স্তর বলে, ই কে বলে অ্যাপেলটন স্তর। তো এই যে স্তরের যে পরপর একটা স্তর করে ভেঙেছে, ডি স্তর, ই স্তর, এফ স্তর, জি স্তর, এই 4টে স্তরে ভাগ করেছে, সেটাও একটা জায়গাটা আছে তোমার। এই থার্মোস্ফিয়ারে পরে আসে এক্সোস্ফিয়ার, যেখানে বলা হয় ধরা হয় যে মোরাল পৃথিবীর এখানটা এক্সোস্ফিয়ার, এখানে আরও থিন একটা হয়ে এবার টেম্পারেচার বেড়ে যাবে, এরপর টেম্পারেচার আর কমছে না, এবার মানে তোমার মেসোস্ফিয়ারে যে কমলো তারপর থেকে টেম্পারেচার আর কমবে না, তারপর টেম্পারেচার বেড়ে যাবে। এক্সোস্ফিয়ার এখানে তোমার হচ্ছে হিলিয়াম আর হাইড্রোজেনটা থাকে, এক্সোস্ফিয়ারে হিলিয়াম আর হাইড্রোজেনটা থাকে। তারপরে চলে আসছে এটা 3500 কিলোমিটার মধ্যে থাকছে। তারপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, যেটা হচ্ছে ম্যাগনেট বা চুম্বক স্তর যেটাকে বলছে, যেটা 10,000 কিলোমিটার অবধি আমাদের বিলংস করছে অ্যাটমসফিয়ারটা। তাহলে ওভারঅল এবার আমি যদি বলি তাহলে কী কী বললাম স্তর আমি? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর একটা ম্যাগনেটোস্ফিয়ার। এই এতগুলো স্ফিয়ারের মধ্যে প্রতিটা স্ফিয়ারের তোমার হচ্ছে মেন কী কী আছে লজিক, সেটা লজিকটা মনে রাখতে হবে। কেন এখানে টেম্পারেচার বাড়ছে, কেন কমছে, এখানে কী কী ইভেন্টসগুলো হয়ে থাকে, মানে ঘটনা ঘটে থাকে। যেমন ট্রোপোস্ফিয়ারে বৃষ্টিপাত, বিদ্যুৎ চমকানো হয়ে থাকে, আরও অনেক হয়ে থাকে, ঝড় ঝঞ্ঝা হয়ে থাকে। তোমার স্ট্র্যাটোস্ফিয়ারে ওজন স্তর আছে, সেখানে ওজন লেয়ারটার আমাদের ইউভি লেয়ারকে প্রোটেক্ট করে, ওখানে বিমান চলে। মেসোস্ফিয়ারে উল্কাপিণ্ড এসে ভস্য হয়ে যায়। তারপরে তোমার হচ্ছে যে লেয়ারগুলো, বাদ বাকি যে লেয়ারগুলো আসছে, সেই লেয়ারগুলো প্রতিটা লেয়ারের এক্স্যাক্ট ওর কাজ কি, ওর গঠন কি, এইগুলো তোমাদের জানতে হবে। কারণ পরীক্ষা ডাইরেক্ট এটা বলবে না যে কোন লেয়ারটা কত কিলোমিটার অবধি আছে। ওই যেটাগুলো তোমার লজিক দিলাম আমি, যে কেন এর পিছনে লজিকগুলো কী আছে। আজকে ক্লাসটা একটু লং হয়ে গেল, কিছু করার নেই আমার, কারণ আরও অনেক কিছু বলার ছিল আমার, কারণ এর ভিতরে অনেক কিছু আরও আছে যেগুলো এক্সপ্লেন করতে আরও অনেক সময় লাগবে। কারণ এর গঠন, স্ট্রাকচার অনেক কিছু হয়তো কিছু জিনিস মিসও করেছি, হয়তো মিস করেছি।
তো এগুলো একটু লং টাইমে লাগে। তো যাই হোক, যদি তোমরা কেউ ইউজিসি নেট ওয়েস্ট বেঙ্গল সেটের জন্য জেনারেল পেপার পড়তে যাও, আমার সপ্তাহে 2 দিন করে, আর জিওগ্রাফি সাবজেক্টটা সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়। তো এই নাম্বারে 8918801247 বা 9563806369 কন্ট্যাক্ট করতে পারো। তো দেখা হবে এরপর নেক্সট কোনো একটা ভিডিওতে। তো আজকের জন্য রাখছি, টাটা।